হ্যাঁ, প্রত্যেকে শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে। আগের দিন আমরা কোন টপিকটা পড়েছিলাম বলতো কেউ একজন? স্যার বায়োডি। আচ্ছা, ওটা কমপ্লিট করে নিয়েছিলাম। হ্যাঁ স্যার। ও, কমপ্লিট হয়ে গেছিল তো? বেশ। তো আজকে আমরা ইভিএস এর নেক্সট টপিক পড়বো। তো আজকে যেটা টপিকটা পড়বো এটা একটা সামাজিক অধ্যায়। মানে এখান থেকেও পরীক্ষায় আমরা দেখেছি যে 2017 সালের যে টেট পরীক্ষাটা 2021 সালে হয়েছে, সেইখান থেকে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু এই চ্যাপ্টার থেকে পড়েছে। তো সেই টপিকটা আমরা কমপ্লিট করে নেবো। তো তোমরা প্রত্যেকে স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা একটু জানাবে, ঠিক আছে? স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে। আজকে এই টপিকটা তোমাদেরকে পড়াবো। এই টপিকটা অনেক বড় একটা টপিক। এখান থেকে প্রচুর প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার চান্স আছে। এবার 2024 টেট পরীক্ষাটা হবে। আর তোমাদের 2024 সালে টেট পরীক্ষা নোটিফিকেশনের ফর্ম ফিল আপ নভেম্বর মাস থেকে শুরু হবে, ঠিক আছে? নভেম্বর মাস থেকে তোমাদের টেট পরীক্ষায় নতুন ফর্ম ফিল আপ শুরু হবে। আর ডিসেম্বরের শেষের দিকে না হলে জানুয়ারির মাঝামাঝি করে তোমাদের টেট পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এটা একটা আপডেট, তোমরা জেনে নাও। বলতে গেলে এখন থেকেই ভালোভাবে প্রিপারেশনটা বাড়িতে সবাই তৈরি করো নিজেকে। তো আজকে পরিবেশের যে পার্টটা আমরা আজ করব সেটা হচ্ছে ফরেস্ট, ওশিয়ানস, লেকস, মাউন্টেন্স, রিভার্স অ্যান্ড লেকস। আমরা জানি ফরেস্ট কথাটি মানে হচ্ছে অরণ্য, ওশিয়ান কথাটি মানে হচ্ছে মহাসাগর, লেকস কথাটির মানে হচ্ছে হ্রদ, মাউন্টেন্স মানে হচ্ছে পর্বত, রিভার মানে হচ্ছে নদী এবং হ্রদ। এই চ্যাপ্টারটা তোমাদের কিন্তু ইভিএস এর সিলেবাসে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? তো আজকে আমরা এই চ্যাপ্টার থেকে প্রথমে যে আজকে আমরা কমপ্লিট করব সেটা তোমাদের আজকে দুটো কমপ্লিট করবো এখান থেকে, সেটা হচ্ছে ফরেস্ট এবং ওশিয়ানস। এই দুটো টপিক কিন্তু আজকে তোমাদের এই ক্লাসে কিন্তু আমি কমপ্লিট করে দেবো। নেক্সট যেগুলো পার্টগুলো থাকবে সেগুলো হয়তো নেক্সট ক্লাসে আমরা তখন করবো। অরণ্য, যেটাকে আমরা বলছি ফরেস্ট। দেখো, অরণ্য হচ্ছে জলবায়ুর মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা উপাদান। কারণ এখন বর্তমানে দিন দিন কিন্তু অরণ্যের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে। তো অরণ্যের সংখ্যা কমে গেলে কি হবে? আমরা সবাই হয়তো জানি যে জলবায়ু ঠিকঠাক মতো কিন্তু পরিলক্ষিত হতে পারবে না, অসময়ে বৃষ্টিপাত হবে। এখন হয়তো আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হচ্ছে এবং এত বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিপাতের পরিমাণটা এতটাই বেশি যে বন্যা সংকটে কিন্তু আমরা সমস্যায় সম্মুখীন হচ্ছে। আবার কোনো কোনো জায়গায় বৃষ্টির অভাবে চাষের ক্ষতি হচ্ছে, মাটি থেকে হয়তো জল উঠছে না, বিভিন্ন রাসায়নিক দূষণ সংক্রান্ত রোগে আমরা আক্রান্ত, সঠিক সময়ে বর্ষা হচ্ছে না, ঠিকঠাক হয়তো গ্রীষ্মটা অনুভব করছি কিন্তু হয়তো শীতটাও হয়তো আমরা কিছু মাস অনুভব করার পরে আবার সেই পুনরায় সেই গরমের আওতায় কিন্তু আমরা মানে কি বলবো যে নিজেকে কিন্তু এগিয়ে নিয়ে চলছে। তো এইগুলোর মূলে কিন্তু সবকিছুই কিন্তু অরণ্য। গাছ না থাকলে পরিবেশ কিন্তু আমাদের ঠিক কিন্তু থাকবে না। তো দেখো কি বলেছে যে ভারত এমন একটি দেশ যার একদিকে আছে বিশ্বের সর্বাপেক্ষা বৃষ্টিবহুল অঞ্চল, অন্যদিকে আছে শুষ্ক মরুভূমি। তো সর্বাপেক্ষা বৃষ্টিবহুল অঞ্চল মানে আমরা জানি যে মেঘালয়ের চেরাপুঞ্জির মৌসিনরাম, যেখানে বছরে দুবার বৃষ্টিপাত হয়। করমণ্ডল উপকূল তামিলনাড়ুর, মেঘালয়ের যদি কখনো বেড়াতে গিয়েছো দেখবে যে যেমন আমাদের বর্ষার সময় ঝমঝম ঝমঝম যেমন বৃষ্টি হয়, সেরকম কিন্তু ওদের সারা বছরই সারা চারিদিকটা কিন্তু
কুয়াশার মতো আচ্ছন্ন এবং কিন্তু বৃষ্টি পড়ছে। তো সেই অঞ্চলগুলো হচ্ছে বৃষ্টিবহুল অঞ্চল। আবার আমরা যদি রাজস্থানের জয়সলমীর যদি লক্ষ্য করি, গরমের পর গরম, অত্যধিক গরম, আবার রাত্রিবেলায় অত্যধিক ঠান্ডা, অর্থাৎ সেখানে কিন্তু কোনো বৃষ্টিপাত নেই। তো এইগুলো কিন্তু অরণ্যের ফলে কিন্তু হয়। দেখবে মরুভূমিতে দেখবে কোনো গাছ নেই, শুধুমাত্র কাঁটা জাতীয় গাছ ছাড়া আর কোনো তুমি কিন্তু ওখানে গাছ দেখতে পাবে না। এই দেশের অরণ্যের বন্টন এবং বৈচিত্র্যের মধ্যেও যথেষ্ট বিভিন্নতা লক্ষ্য করা যায়। তাহলে আমাদের এই যে ভারতবর্ষ হচ্ছে মৌসুমী জলবায়ুর দেশ। তো এই জলবায়ুর মধ্যে অরণ্যের যেমন বিস্তার রয়েছে, সেরকম বৈচিত্র্যের মধ্যেও কিন্তু বিভিন্ন আমরা প্রাচুর্যতা কিন্তু লক্ষ্য করি। পৃথিবীর ১২টি মেগা জীববৈচিত্র্য অঞ্চলের অন্যতম হলো ভারত। এই ১২টি মেগা জীববৈচিত্র্য পরীক্ষায় প্রশ্ন পড়ে যে পৃথিবীর মেগা জীববৈচিত্র্য অঞ্চল কয়টি? তখন কিন্তু তোমাদের অ্যান্সার হবে ১২টি। তাহলে এটা আন্ডারলাইন করে নিলাম। ভারতের অরণ্যের শ্রেণীবিভাগ, জলবায়ু ও মৃত্তিকা গঠনের আনুকূলতার প্রেক্ষিতে এই বনভূমিগুলি গঠিত হওয়ার এর একটি বায়োক্লাইমেটিক অঞ্চলের কিন্তু অন্তর্গত। তাহলে ভারত হচ্ছে জলবায়ু এবং মৃত্তিকা গঠনের একটি অনুকূল পরিপ্রেক্ষিত, যেখানে অরণ্যগুলো কি হচ্ছে যে গঠন হওয়ার ক্ষেত্রে বায়োক্লাইমেটিক অঞ্চলে কিন্তু পরিণত হচ্ছে। উৎপাদক হিসাবে অরণ্যের বৈশিষ্ট্য, দেখো এই অরণ্যের বৈশিষ্ট্যগুলো যদি লাইন বাই লাইন পড়া হয়, আমরা কিন্তু বুঝতে পারবো যে গাছ থাকা আমাদের পরিবেশের মধ্যে কতটা গুরুত্বপূর্ণ। এখানে বড় গাছ, মাঝারি উচ্চতা গাছ এবং গুল্ম জাতীয় উদ্ভিদ জন্মায়। আমরা দেখেছি ভারত ভারতের মধ্যে কখনো দেখবে মাঝারি ধরনের গাছ দেখতে পাওয়া যায়, কখনো দেখবে গুল্ম জাতীয় উদ্ভিদ জন্মায়, আবার কখনো দেখবে বড় বড় গাছ হয়তো আমরা বন জঙ্গলে লক্ষ্য করি। খাদ্য বা শক্তির জন্য যে সমস্ত প্রাথমিক খাদকরা উৎপাদক স্তরের ওপর নির্ভরশীল হয়, তারা হলো পিঁপড়ে, মাছি, ফড়িং, কেঁচো, শামুক ও কীটপতঙ্গ। তাহলে প্রাথমিক খাদক মানে আমরা বুঝতে পারছি যে সমস্ত খাদকগুলো বা তৃণভূমিদের ওপর নির্ভর করে তারা কিন্তু বেঁচে থাকে। যেমন ধরো পিঁপড়ে, মাছি, ফড়িং, কেঁচো, শামুক, কীটপতঙ্গ, এরা কি খায়? এরা হয়তো তৃণভূমির হয়তো কোনো বীজ কিংবা কোনো হয়তো লার্ভা, এগুলো খেয়ে তারা হয়তো বেঁচে থাকে। এছাড়া এই স্তরে তৃণভোজীর বড় প্রাণীরা হলো হাতি, হরিণ, গবাদি পশু। এরাও কিন্তু তৃণভূমি খেয়ে কিন্তু বেঁচে থাকে। তা দেখছো তৃণভূমিকে খেয়ে কিন্তু দু রকম ধরনের প্রাণীরা কিন্তু মানে বেঁচে থাকছে। একটা হচ্ছে খুব ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী, যেমন হচ্ছে পিঁপড়ে, মাছি, ফড়িং, কেঁচো। আবার সেই তৃণভূমিগুলোকে খাচ্ছে তৃণভোজী বড় প্রাণীরা, যেমন হচ্ছে হাতি, হরিণ, গবাদি পশু। এখানকার গৌণ খাদক স্তরে রয়েছে বড় মাংসাশী প্রাণী। তাহলে প্রাথমিক খাদক আমরা পড়লাম, প্রাথমিক খাদকের পরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে গৌণ খাদক। তাহলে গৌণ খাদক কোনগুলো? যারা মাংসাশী প্রাণী হয়, যেমন হয়তো হায়ানা, শিয়াল, এগুলো এই প্রাণীগুলো খাচ্ছে কাদেরকে? তৃণভোজী প্রাণীদেরকে খাচ্ছে। প্রগৌণ খাদক স্তরে রয়েছে বড় মাংসাশী প্রাণী। তাহলে প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক। তাহলে বড় মাংসাশী প্রাণী বলতে একমাত্র আমরা কি বুঝি? ব্যাঘ্র, বাঘ সবাইকে খায়, তাই তো? তৃণভূমির খাদ্য শৃঙ্খলের একটি উদাহরণ হলো ঘাস, জেব্রা, সিংহ। তাহলে ঘাসকে খাচ্ছে কে? জেব্রা। আবার জেব্রাকে খাচ্ছে কে? সিংহ। তাহলে সিংহ, ব্যাঘ্র, এগুলো হচ্ছে প্রগৌণ খাদক স্তরের মাংসাশী প্রাণী। উৎপাদক প্রাথমিক খাদক, উৎপাদক প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক, এইগুলো হচ্ছে অরণ্যের বৈশিষ্ট্য। আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো। কাউরি কোনো প্রশ্ন আছে যেটুকু পড়ালাম? স্যার, হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি।
ওই 12টা মেগা জীব বৈচিত্র্য কোনগুলো একটু বলবেন? আমরা পড়বো। 12টা মেগা জীববৈচিত্র্য অঞ্চলের অন্যতম হলো ভারত। আমরা 12টা মেগা জীববৈচিত্র্য অঞ্চলগুলো আমরা ভাগ করবো। দেখো এবারে যেটুকু পড়লাম তার মধ্যে থেকে কিছু অসুবিধা নেই তো? না স্যার। ওকে, এবার এই যে 12টি মেগা জীববৈচিত্র্য অঞ্চলে আমরা ভাগ করলাম, তার মধ্যে ভারত কিন্তু সেই 12টা জীববৈচিত্র্য অঞ্চলের মধ্যে অন্যতম। তো এবারে আমরা সেই জীববৈচিত্র্যের অরণ্য, জীববৈচিত্র্যের অঞ্চলগুলো পরপর তোমাদেরকে বোঝাবো। দেখো এখানে একটা ছক তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ প্রত্যেকে। অরণ্য, জলবায়ু, বন্টন, গাছপালা। তো এক একটা জীববৈচিত্র্য অঞ্চল আমরা দেখব এবং সেখানকার জলবায়ু কেমন, বন্টন কেমন, গাছপালা কি কি ধরনের জন্মায়। প্রথমে যে অরণ্যের বৈশিষ্ট্যের কথা আমরা পড়ব তার নাম হচ্ছে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বা নিরক্ষীয় চিরহরিৎ বনভূমি। তোমরা হয়তো পড়েছো আগের 7-8 এর ভূগোল বইয়ে যে হয়তো এগুলো ছিল। তো ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বা নিরক্ষীয় চিরহরিৎ বনভূমি জলবায়ু, আমাদের কিন্তু এই ছকটা পুরোটাই কিন্তু বাড়িতে ভালোভাবে খাতাতে নোট করতে হবে এবং পড়তে হবে, কারণ এখান থেকে কিন্তু কোন জায়গা থেকে প্রশ্ন দেবে সেটা কিন্তু কেউ বলতে পারবে না। তাই তোমরা কাজ করবে, পিডিএফটা পেয়ে যাওয়ার পরে ভালোভাবে ছকটাকে খাতাতে তৈরি করে এগুলো কিন্তু একটা সময় করে দেখবে। ওকে, তাহলে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বা নিরক্ষীয় চিরহরিৎ বনভূমি জলবায়ু হচ্ছে 27 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 400 থেকে 450 সেন্টিমিটার বৃষ্টিপাত কিন্তু এই অরণ্য অঞ্চলে কিন্তু হয়ে থাকে। বন্টন কি? বন্টন মানে আমরা বুঝি যে কোথায় কোথায় এই অরণ্য দেখতে পাওয়া যায়। আমরা দেখতে পাচ্ছি যে নিরক্ষরেখার উভয় দিকে, কারণ আমরা জানি যে নিরক্ষরেখার মান হচ্ছে সবসময় 0 ডিগ্রি। তো 0 ডিগ্রি যদি নিরক্ষরেখার পৃথিবীর মাঝখানে যদি অবস্থিত থাকে, তা নিরক্ষরেখার উভয় দিক মানে বলতে চাইছে যে নিরক্ষরেখার বাম দিক এবং নিরক্ষরেখার ডান দিক। তাহলে নিরক্ষরেখার উভয় দিকে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। তাহলে নিরক্ষরেখার উভয় দিকে মানে বাম দিক থেকে 5 ডিগ্রি এবং হয়তো তার পরেও কিন্তু আরো 10 ডিগ্রি পর্যন্ত কিন্তু বিস্তার কিন্তু এই ক্রান্তীয় বৃষ্টিরণ্য কিন্তু অবস্থিত। আমাজন ও কঙ্গো অববাহিকা, শ্রীলঙ্কা, মায়ানমার ইত্যাদি এই সমস্ত অঞ্চলে এই অরণ্য এবং এই জলবায়ুগুলো কিন্তু বিরাজমান। এখানকার গাছপালা কি কি জন্মায় পরীক্ষা দিতে পারে? মেহগিনি, রোজউড, রবার, কেকা, কফি, বিশপ, উড, তাল, এইগুলো কিন্তু এই অরণ্যে কিন্তু দেখতে পাওয়া যায়। তাহলে প্রথম আমরা যে মেগা জীববৈচিত্র্য অঞ্চলের প্রথমে যে আমরা ভাগটা পড়লাম সেটা হচ্ছে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বা নিরক্ষীয় চিরহরিৎ বনভূমি, একটা হয়ে গেল। দ্বিতীয় নম্বর ক্রান্তীয় পর্ণমোচী বৃক্ষারণ্য। পর্ণমোচী মানে আমরা জানছি যে যে সমস্ত উদ্ভিদগুলো কি একদম পুরো সোজাভাবে উপর দিকে ওঠে, ডালপালা কম, তাই তো অনেক লম্বা হয়, এইগুলো আমরা জানি যে পর্ণমোচী বৃক্ষ অরণ্য। তো জলবায়ুটা দেখো 27 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং বৃষ্টিপাত কত হয় 100 থেকে 200 সেন্টিমিটার। কোথায় কোথায় এই অরণ্যটা দেখতে পাওয়া যায়? ভারত, বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, দক্ষিণ চীন, উত্তর অস্ট্রেলিয়া। মনে রাখবে গাছপালা কি কি হয়? সেগুন, শাল, পাম, তুন, বাঁশ, শিশু, গর্জন, জারুল, চাপ প্লাস। তাহলে এই সমস্ত গাছগুলো দেখবে অনেক কিন্তু লম্বা হয়। একটু আগেই আমরা পড়লাম যে ভারতে বড় গাছ, মাঝারি গাছ এবং গুল্ম জাতীয় উদ্ভিদ জন্মায়। তাহলে একটা বৈশিষ্ট্য কিন্তু আমরা সেইগুলো থেকে পেয়ে যাচ্ছি। ওকে, নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য। ম্যানগ্রোভ অরণ্য তোমরা হয়তো প্রত্যেকেই নাম শুনেছো। ম্যানগ্রোভ অরণ্য জলবায়ু কেমন দরকার হয়? নিরক্ষীয় ক্রান্তীয় এবং উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলে, অর্থাৎ জোয়ার ভাটা প্রবাহিত নদী মোহনা এই উপকূলগুলোতে এই ধরনের জলবায়ু কিন্তু বিরাজমান। কোথায় কোথায় দেখতে পাওয়া যায় ম্যানগ্রোভ অরণ্য? ইউরোপ ছাড়া, ইউরোপে কিন্তু কোনো ম্যানগ্রোভ অরণ্য নেই। তাহলে ইউরোপ ছাড়া বাকি
সব মহাদেশে, মহাদেশ মানে আমরা জানি এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া, আন্টার্কটিকা, তো যতগুলো যে 118টা আছে আমাদের ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল, তার মধ্যে কিন্তু এশিয়ার মধ্যে সর্বাধিক। এশিয়ার মধ্যে সর্বাধিক কিন্তু ম্যানগ্রোভ অরণ্য অঞ্চলে কতগুলো আছে? 118টি। এটা কিন্তু মনে রাখবে, পৃথিবীর 118টি। তো এখানে বলে দিয়েছে যে 42%, আফ্রিকায় আছে 21%, উত্তর ও দক্ষিণ আমেরিকায় আছে 12%, ওशिয়ানিয়ায় আছে 12%, দক্ষিণ আমেরিকায় আছে 10%। তাহলে সমস্ত মহাদেশ গুলো থেকে এশিয়ায় কিন্তু ম্যানগ্রোভ অরণ্যের সংখ্যা বেশি। কত পার্সেন্ট আছে? 42%। পার্সেন্টেজটাও কিন্তু মনে রাখবে। তো ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে গাছপালা সুন্দরী, গড়ান, গেওয়া, গোলপাতা, হোগলা, এই সমস্ত গাছপালা কিন্তু ম্যানগ্রোভ অরণ্যে জন্মায়, অর্থাৎ স্যাঁতসেঁতে পরিবেশে। যে সমস্ত অঞ্চলগুলোতে জোয়ার ভাটা হয়, নদী মোহনায় দেখা যায়, অর্থাৎ নদী মোহনা উপকূল, এই সমস্ত এলাকায় কিন্তু এই ম্যানগ্রোভ অরণ্য কিন্তু আমরা দেখতে পাই। নেক্সট, ভূমধ্যসাগরীয় অরণ্য। ভূমধ্যসাগরীয় অরণ্য জলবায়ু কেমন? 18 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 50 থেকে 100 সেন্টিমিটার বৃষ্টিপাত কিন্তু হয়ে থাকে। বন্টন উত্তর গোলার্ধে 30 থেকে 40, উত্তর অক্ষাংশের মধ্যে স্পেন, ইতালি, গ্রিস, দক্ষিণ আমেরিকা, দক্ষিণ পশ্চিম অস্ট্রেলিয়া, উত্তর নিউজিল্যান্ড, অর্থাৎ এগুলো কিন্তু ভারতের মধ্যে কিন্তু নয়। তাহলে আমরা যে 12টা মেগা জীববৈচিত্র্য অঞ্চল পড়লাম, তার মধ্যে আমরা কিন্তু 4টে কিন্তু পড়ে নিলাম। একটা হচ্ছে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য, ক্রান্তীয় পর্ণমোচী বৃক্ষারণ্য, ম্যানগ্রোভ অরণ্য, ভূমধ্যসাগরীয় অরণ্য। তো ভূমধ্যসাগরীয় অরণ্যের মধ্যে গাছপালা কি কি? কক, ওক, পাইন, ফার, রোজউড, ইউক্যালিপটাস, এই সমস্ত অরণ্যগুলো কিন্তু এই জায়গায় কিন্তু দেখতে পাওয়া যায়। ওকে, কারোর কিছু প্রশ্ন আছে এটুকু পড়ানোর মধ্যে থেকে? যেটুকু পড়ালাম তার মধ্যে কিছু প্রশ্ন আছে কারোর? স্যার, হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, বলছিলাম পৃথিবীর 12টি মেগা জীব বৈচিত্র্য অঞ্চলের অন্যতম হলো ভারত। হুম। মানে তারপরে এই যে জলবায়ু হলো বা ক্রান্তীয় এই যে বৃষ্টি অরণ্য বা এই ক্রান্তীয় পর্ণমোচী বৃক্ষ বা ম্যানগ্রোভ অরণ্য, এগুলো তো স্যার ভারতের মধ্যেই। এগুলো তো ধরো ভারতের মধ্যে বলতে চাইছে যে এগুলো ভাগ দেওয়া আছে পরপর, এগুলো হ্যাঁ স্যার। ভারতের মধ্যে ভাগ দেওয়া আছে। দেখো এখানে তুমি তো দেখতে পাচ্ছ বন্টন গুলো। স্পেন, স্পেনটা কি ভারতের মধ্যে? ইতালি, না স্যার। দক্ষিণ আমেরিকা, ওসিয়ানিয়া, তারপরে শ্রীলঙ্কা, মায়ানমার, এগুলো ভারতের মধ্যে? না স্যার। পৃথিবীর মধ্যে, পৃথিবীর মধ্যে যে 12টা জীববৈচিত্র্য অঞ্চল আছে তার মধ্যে ভারত হচ্ছে অন্যতম, জীববৈচিত্র্যের মধ্যে অন্যতম। এবার আমরা সেই 12টা জীববৈচিত্র্য অঞ্চল পরপর কিন্তু আমরা ভাগ করে পড়ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ক্লিয়ার? স্যার। হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ, ওকে। এবার নেক্সট যে অরণ্যটা পড়বো সেটা হচ্ছে নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্য। নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্যের মধ্যে যেটা জলবায়ুটা বিরাজমান সেটা হচ্ছে 15 থেকে 17 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 60 সেমি বৃষ্টিপাত কিন্তু এখানে হয়ে থাকে, মানে বৃষ্টিপাত খুব কম। নাতিশীতোষ্ণ মানে আমরা জানি যে না শীত না গরম, তাপমাত্রাটাও কম। দক্ষিণ কোরিয়া, দক্ষিণ কানাডা, মেক্সিকোর পার্বত্য অঞ্চল, নিউজিল্যান্ড, এইগুলোতে কিন্তু এই নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্য কিন্তু তুমি দেখতে পাবে। কি কি ধরনের গাছ জন্মায় সে সমস্ত নাতিশীতোষ্ণ অরণ্যে? চেস্টনাট, চেস্টনাট এক ধরনের গাছ, যে গাছগুলো খুব বৃষ্টিপাত হলে হবে না এবং খুব উষ্ণতা হলে থাকবে না, অর্থাৎ মাঝারি ধরনের উষ্ণতা বৃষ্টিপাত কিন্তু প্রয়োজন। তাহলে চেস্টনাট, ম্যাপল, ম্যাপল গাছ থেকে দেখবে সিরাপ তৈরি হয়, তোমরা হয়তো অনেকে দেখে থাকবে ম্যাপল গাছের পাতা হয়তো ছবিতে। ম্যাপল গাছ থেকে পুরোটাই সিরাপ তৈরি হয়। এই যে আমাদের যখন ঠান্ডা লাগে, আমরা যখন বিভিন্ন ধরনের হয়তো
টনিক ইউজ করি, বিভিন্ন ধরনের হয়তো সিরাপ ইউজ করি, তো সিরাপটার মধ্যে বেশিরভাগই ম্যাপল গাছের ছালের রস থাকে। ফার, ওয়াল, নাট, বার্চ, পপলার, ওক এগুলো কিন্তু নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলের মধ্যে উল্লেখযোগ্য কিন্তু উদ্ভিদ, মনে রাখবে। নেক্সট 6 নম্বর, সরলবর্গীয় বৃক্ষের অরণ্য বা তৈগা অরণ্য। জলবায়ু হচ্ছে উচ্চ অক্ষাংশের শীতল ও নাতিশীতোষ্ণ অঞ্চল। তাহলে উচ্চ অক্ষাংশের শীতল নাতিশীতোষ্ণ অঞ্চলের মধ্যে বিরাজমান এবং তাপমাত্রা 10 ডিগ্রি সি, খুব কম। মানে বুঝতে পারছো 10 ডিগ্রি সি তাপমাত্রা মানে সূর্যের রশ্মি দেখতে পাওয়া যায় কিনা তাতেও কোনো সন্দেহ আছে কিনা। বৃষ্টিপাত খুব কম, 30 থেকে 50 ডিগ্রি বৃষ্টিপাত, সেন্টিমিটার বৃষ্টিপাত। কোথায় দেখতে পাওয়া যায়? 50 ডিগ্রি থেকে 70 ডিগ্রি উত্তর অক্ষাংশ, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, রাশিয়া, সুইডেন এই সমস্ত জায়গায় কিন্তু এই বৃক্ষের অরণ্য বা তৈগা অরণ্য কিন্তু দেখতে পাওয়া যায়। কি কি ধরনের গাছ জন্মায়? পাইন, ফার, হেমলক, বার্চ, বিচ, অ্যাসোপন এরকম ধরনের কিন্তু গাছ তুমি কিন্তু দেখতে পাবে। তাহলে আমরা 12টার মধ্যে 6টা বায়ু জীববৈচিত্র্য অঞ্চল আমরা পড়লাম। এবার আমরা পরপর সেইগুলো আস্তে আস্তে আলোচনা করব এবং একটা উদাহরণ হিসাবে তোমাদের সামনে তুলে ধরবো। ওকে, নেক্সট যে টপিকটা আমরা আলোচনা করব, বায়োমের মধ্যে থেকে প্রাকৃতিক বনভূমি হিসাবে তৃণভূমির ভূমিকা। তৃণভূমিটা প্রাকৃতিক উদ্ভিদ হিসাবে তার গুরুত্বপূর্ণ জায়গা কতটা সেটা কিন্তু আমরা পড়বো। দেখো, তৃণভূমি অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাত 25 থেকে 150 সেমি এবং তাপমাত্রা 10 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। এই লাইনটা ভালোভাবে কিন্তু আন্ডারলাইন করবে খাতাতে সবাই। ভূপ্রকৃতি পাহাড়ি বা সমতল এলাকা। তৃণভূমি এলাকা হতে হবে ভূপ্রকৃতি পাহাড়ি অঞ্চল হতে হবে বা সমতল এলাকা তোমার কিন্তু হতে হবে। উৎপাদক স্তররা বিভিন্ন ধরনের ঘাস এবং গুল্ম জাতীয় উদ্ভিদ জন্মায়। অর্থাৎ উৎপাদক থেকে শুরু করে গুল্ম জাতীয় বিভিন্ন ধরনের উদ্ভিদ কিন্তু এই তৃণভূমি অঞ্চলে দেখা যায়। প্রাথমিক খাদক স্তরে বিভিন্ন সন্ধিপদ প্রাণী আছে, একটু আগেই আমরা পড়লাম। সন্ধিপদ প্রাণীগুলোর মধ্যে হচ্ছে পিঁপড়ে, মাছি, ফড়িং, পঙ্গপাল এগুলো দেখা যায়। এছাড়া এই তৃণভূমি অঞ্চলে বড় বড় তৃণভোজী প্রাণী দেখতে পাওয়া যায়, যেমন হরিণ, জেব্রা, মহিষ প্রভৃতি প্রাণীর কিন্তু সন্ধান মেলে। গৌণ খাদক স্তরে তৃণভূমি এলাকায় যে সমস্ত মাংসাশী প্রাণীর সন্ধান পাওয়া যায় সেগুলি হলো, কি কি সন্ধান পাওয়া যায়? গিরগিটি, শিয়াল, সাপ এগুলো কিন্তু গৌণ খাদক স্তরে পাওয়া যায়। তৃণভূমির প্রগৌণ খাদক স্তরে রয়েছে চিতা, সিংহ। তৃণভূমির খাদ্য শৃঙ্খলের একটি উদাহরণ হলো বাঘ, জেব্রা, সিংহ। এটা হয়তো আগের আমরা টপিকে পড়লাম। তো এগুলো হচ্ছে তৃণভূমির ভূমিকা। এবার নিচ বা নিচে কি, এগুলো হয়তো থেকে পরীক্ষায় তোমাদের প্রশ্ন পড়তে পারে যে নিচে বলতে কি বোঝো। তা নিচ মানে হচ্ছে নিচে। দেখো, নিচে হচ্ছে যে উৎপাদক স্তরে, অর্থাৎ প্রথমে আমরা কি স্তর দেখতে পেলাম? পুষ্টি স্তর। পুষ্টি স্তরে বিরাজমান করছে খাদকরা ও বিয়োজকরা খাদ্য খাদক সম্পর্ক অনুযায়ী এক একটি টপিক স্তরে কিন্তু অবস্থান করে। নিজস্ব টপিক স্তরের মধ্যে কতগুলি নির্দিষ্ট এলাকা থেকে পরাণী বা খাদ্যবস্তুকে সংগ্রহের জন্য বেছে নেয়। পরাণী বা খাদ্যবস্তু মানে যে খাবারগুলোকে খেয়ে তারা বেঁচে থাকবে। কোনো প্রাণীর পুষ্টি লাভের নির্দিষ্ট এলাকাকে ওই প্রাণীর ইকোলজিক্যাল নিচ বলে। অর্থাৎ উদাহরণ হিসাবে যদি আমরা ধরি, যেমন মৌমাছিরা কেবল ফুল থেকে মধু সংগ্রহ করে, তাহলে মৌমাছি হচ্ছে কি? মৌমাছি হচ্ছে একটা প্রথম পুষ্টি স্তর। আমরা জানি যে মধু থেকে কিন্তু আমাদের বিভিন্ন রোগের বিভিন্ন কবিরাজি দিক থেকে কিন্তু আমাদের প্রথম কিন্তু ওটা আমাদের উৎপাদক স্তরে পাওয়া একটা পুষ্টি দ্রব্য। তো নিচ বা নিচে যদি ছোট করে যদি তোমাদেরকে বলি, হচ্ছে পুষ্টি স্তরে, অর্থাৎ যেখানে খাদক
এবং বিয়োজক। খাদক মানে আমরা বুঝি, বিয়োজক মানে আমরা বুঝি। বিয়োজক মানে হচ্ছে ব্যাকটেরিয়া। এরা যখন খাদ্য খাদকের সম্পর্কে অনুযায়ী নির্ভর করে নির্দিষ্ট কোনো এলাকা থেকে পরাণী বা খাদ্যবস্তুকে সংগ্রহের জন্য বেছে নেয়। অর্থাৎ মৌমাছি এলাকা থেকে কি করে বিভিন্ন ফুল থেকে পরাগ রেণু সংগ্রহ করে তারা মধু তৈরি করে। অর্থাৎ মধুটা তৈরি করছে কিসের জন্য? তার নিজের বংশ বিস্তারের জন্য, বাচ্চাদেরকে মানুষ করার জন্য, এবং সেই মধু থেকে কিন্তু আমরা নিজেদের শরীরের পুষ্টি স্তরে বিভিন্ন দ্রব্যাদি দ্রব্য তৈরি করে থাকি এবং আমাদের শরীরেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ওষুধ হিসেবে কিন্তু কাজ করে। তো এই পুষ্টি লাভের মানে যে এলাকা থেকে আমি পুষ্টিটা লাভ করছি, অর্থাৎ কোনো বন জঙ্গল হতে পারে, কোনো নির্দিষ্ট এলাকা হতে পারে, তো এই নির্দিষ্ট এলাকাকে আমরা বলছি ওই প্রাণীর ইকোলজিক্যাল নিশ। ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পেরেছ ইকোলজিক্যাল নিশ কি বললাম? এবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে বায়োম। বায়োম হচ্ছে উদ্ভিদ থাকবে, প্রাণী থাকবে, জলবায়ুর সঙ্গে যখন তারা পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে একটা বাস্তুতান্ত্রিক পরিবেশ গড়ে তুলবে। অর্থাৎ উদ্ভিদ, প্রাণী, মাটি ও জলবায়ুর সঙ্গে যখন বাস্তুতান্ত্রিক একক গড়ে উঠবে, সেই একককে আমরা বলছি বায়োম। অর্থাৎ বায়োম হলো জীবমণ্ডলের অংশ। বায়োম না থাকলে আমরা কিন্তু বাঁচব না। এই বায়োমকে উপজীবমণ্ডল বলা হয়। উপজীবমণ্ডল মানে হচ্ছে যে জীবমণ্ডলের প্রধান বলা হয়। যেমন ক্রান্তীয় চিরহরিৎ বৃষ্টি অরণ্য বায়োম, সাভানা বায়োম, এই বায়োমগুলো কিন্তু এই বায়োমের মধ্যে অন্তর্গত। তাহলে ইকোলজিক্যাল নিশ এবং বায়োম দুটোর মধ্যে কারোর কোনো অসুবিধা আছে? বুঝতে পারোনি এমন কোনো জায়গা? স্যার ওই নিচটা একবার বলবেন? হ্যাঁ, নিচটা হচ্ছে যে প্রথম পুষ্টি স্তর। এক কথায় মনে রাখবে, প্রথম পুষ্টি স্তর মানে কোনটা? যে পুষ্টি স্তর থেকে আমরা কোনো খাদ্যবস্তুকে সংগ্রহের মাধ্যমে আমরা আমাদের শরীরে প্রয়োজনীয় পুষ্টির মাধ্যমে পৌঁছাতে পারবো। অর্থাৎ এই যে উদাহরণটা দিলাম, মৌমাছি, মৌমাছিটা কি? মৌমাছিটা কি? মৌমাছিটা তো হচ্ছে পুষ্টি স্তরের প্রধান একটা প্রাণী, তাই না? বিভিন্ন এলাকাতে গিয়ে সে কিন্তু ফুলের পরাগ প্রাণীগুলো সংগ্রহ করে তার বাসায় নিয়ে এসে সে কিন্তু কি করছে, তার নিজের বংশ বিস্তারের জন্য সে কিন্তু মধু তৈরি করছে। এবং সেই মধুগুলো থেকে হয়তো আমাদের সমাজে হয়তো অনেক ক্ষেত্রে কাজে লাগছে। তো এই যে একটা পারস্পরিক সম্পর্ক, পারস্পরিক সম্পর্কটা কার? খাদক এবং বিয়োজক। যখন খাদ্য খাদকের সম্পর্কের উপর ভিত্তি করে পরিবেশে বেঁচে থাকে এবং পরাণী বা খাদ্যবস্তুকে সংগ্রহের জন্য বেছে নেয়, তাহলে মৌমাছি কেন ফুলের পরাগ ধেনু অংশটাকে বেছে নিল? সে তো অন্য কিছু উপকরণ দিয়েও তো মধু তৈরি করতে পারতো, পারতো না? তার কারণ সে জানে যে সেটা খেয়ে আমার শরীর উপকার হবে এবং মৌমাছি সেটা খাওয়ার পরে তার শরীর থেকে হয়তো, যেমন আমাদের বর্জ্যগুলো হয়তো দূষিত, হয়তো সেগুলোকে আমাদের আর কোনো কাজে লাগে না, সেরকম মৌমাছিরও ওটা কিন্তু শরীরের একটা বাহ্যিক অংশ। অর্থাৎ সেই অংশটা আমাদের সমাজে কাজে লাগছে। এইটা গঠনটাকে, এই পুষ্টির গঠনটাকে আমরা বলছি এক কথায় নিচ বা নিচে, অর্থাৎ বাস্তুতান্ত্রিক একটা জৈব পরিবেশ। বোঝা গেল? হ্যাঁ স্যার, ওই মৌমাছির বমিটাই তো মধু। হ্যাঁ, মৌমাছির বমিটাই হচ্ছে মধু। এবারে ওই যে মৌমাছির যে বমিটা, ও তো নিজের চাকটার মাধ্যমে সেই অবস্থান করে আছে। সেই চাকের মাধ্যমে যখন অনেক হয়তো পুরুষ মৌমাছি, রানী মৌমাছি, শ্রমিক মৌমাছি, 3 ধরনের মৌমাছি থাকে, এদের একত্রিত একটা অংশই হচ্ছে মধু।
বুঝতে পারছো? শ্রমিক মৌমাছির কাজ হচ্ছে শুধুমাত্র ফুল থেকে পরাগধানী সংগ্রহ করে তাদের নিজের বাসস্থানে নিয়ে আসা। এদের এইটাই কাজ, এদের আর অন্য কোনো কাজ নেই। আর পুরুষ মৌমাছির কাজ হচ্ছে যে রানী মৌমাছিকে সহায়তা করা। আর রানী মৌমাছি কিন্তু কখনোই মৌচাক থেকে বেরোবে না, তারা কিন্তু কি করবে, মধু তৈরির জন্য ব্যস্ত থাকবে। বেশ, ঠিক আছে, তাহলে আমরা দুটো পড়লাম। এবার এক একটা অরণ্য বা বায়ম আমরা কিন্তু ঢুকে যাচ্ছি। ঠিক আছে, যে বায়মের কথা তোমাদেরকে একটু আগেই বললাম যে 12টা জীববৈচিত্র্য বায়ম আছে, এক একটা করে বায়ম কিন্তু আমরা পড়বো এবং তোমরা এটা থেকে আরো ভালোভাবে বুঝতে পারবে। আমরা ছকের মাধ্যমে হয়তো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু আমি হয়তো একটা জায়গাতেও এগুলোকে ডিসকাশন করে দেখেছি যে আর একটু ক্লারিফাই যদি তোমাদের করা হয় তো তোমরা কিন্তু আরো বুঝতে পারবে। দেখো, ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়ম বা যেটাকে আমরা বলছি ট্রপিক্যাল রেনফোর্সড বায়ম, অবস্থান হচ্ছে 23.1/2 ডিগ্রি থেকে দক্ষিণে 23.1/2 ডিগ্রির মধ্যে। অর্থাৎ পৃথিবীকে আমরা দুটো মেরুতে ভাগ করি, একটা হচ্ছে সুমেরু, একটা হচ্ছে কুমেরু। সুমেরুটাকে আমরা বলি উত্তর, কুমেরুটাকে আমরা বলি দক্ষিণ, মানে উত্তর মেরু আর দক্ষিণ মেরু। তো উত্তর মেরুর মান কত, 23.1/2 ডিগ্রি, আর দক্ষিণ মেরুর মানও এক সেম, মাঝখানে আছে নিরক্ষরেখা আর বরাবর গিয়েছে দ্রাঘিমা রেখা। তো তার মধ্যে কিন্তু এই ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়মটা কিন্তু অবস্থান করছে। কোথায় কোথায় দেখতে পাওয়া যায়, দেখো, আফ্রিকা মহাদেশের কঙ্গো অববাহিকা মনে রাখবে, জাভা, সুমাত্রা, ভিয়েতনাম, কম্বোডিয়া এবং ভারতেও কিছু কিছু রাজ্যে কিন্তু দেখতে পায়, যেমন হচ্ছে পশ্চিমবঙ্গ, আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড। এইগুলো হচ্ছে ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের বায়ম। বৈশিষ্ট্য কি, বৈশিষ্ট্য হচ্ছে যে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়ম আয়তনে প্রায় 2 কোটি কিমি। ভেবে নাও 2 কোটি কিমি কতটা পরিমাণে এরিয়া হবে। এবং জীবভরের পরিমাণ হচ্ছে 45 কেজি/মিটার স্কোয়ার। গড় নিচ প্রাথমিক উৎপাদন হচ্ছে 40 × 10⁻² মেট্রিক টন বছরে। এত পরিমাণে কিন্তু ওখানে কি হয়, প্রাথমিক উৎপাদক কিন্তু খাদ্যের উপর নির্ভর করে কিন্তু বেঁচে থাকে। জলবায়ু বা মাটি কি, সারা বছর ধারাবাহিকভাবে উষ্ণতা থাকে কত ডিগ্রি, 35 ডিগ্রি সেন্টিগ্রেড। বৃষ্টিপাত 2000 থেকে 4000 মিমি বছর। বুঝতে পারছো কতটা পরিমাণে বৃষ্টিপাত হয় সেই সমস্ত এলাকায়। ল্যাটেরাইট হলো এই অঞ্চলের অন্যতম মাটি। তো ল্যাটেরাইট হচ্ছে লাল ধরনের মৃত্তিকা, অর্থাৎ যে মাটিতে লোহের পরিমাণ বেশি। তো এই বায়োমে কিন্তু ল্যাটেরাইট মৃত্তিকা কিন্তু দেখা যায়। উদ্ভিদ কি, মেহগনি, রেজাউল, রবার, এই সমস্ত উদ্ভিদগুলো কিন্তু এই ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়োমে কিন্তু দেখা যায়। সরলবর্গীয় ও পরাশ্রয়ী আর্কিড, কাষ্ঠলতা, এই ধরনের অরণ্যের বায়োম কিন্তু আমরা দেখতে পাই। চাঁদোয়া, এই চাঁদোয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু পড়ে। চাঁদোয়াটা দেখে নাও, ক্রান্তীয় বৃষ্টি অরণ্য অঞ্চলে, মানে যেটা আমরা পড়ছি, খুব বেশি উচ্চতায় ও ঘন সন্নিবিষ্ট হওয়ার কারণে সূর্যের আলো সহজে কিন্তু প্রবেশ করতে পারে না। অর্থাৎ এই গোধূলি অঞ্চলকে আমরা বলি চাঁদোয়া। তাহলে এক কথায় কি বলবো, যে যেখানে অরণ্যের পরিমাণ বেশি, অর্থাৎ গাছগুলো খুব লম্বা লম্বা, ঝোপঝাড় বেশি, যদি সূর্যের আলো সেখানকার মাটিতে যদি পৌঁছাতে না পারে, সেই অবস্থানটাকে আমরা বলছি চাঁদোয়া। সেটা কোথায় অবস্থিত, ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়োমের মধ্যে কিন্তু দেখা যায়। বোঝা গেল? নেক্সট যে নাম্বারটা আমরা পড়বো সেটা হচ্ছে উষ্ণ মরুবায়ম। উষ্ণ মরুবায়ম মানে আমরা নামটা শুনেই বুঝতে পারছি যে সাহারা, জয়সালমীর, এই সমস্ত অঞ্চলে কিন্তু এই বায়োমগুলো দেখতে পাওয়া যায়। তাহলে উষ্ণ মরুবায়ম উভয় গোলার্ধে 10 থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে পশ্চিমে কিন্তু অবস্থিত। তাহলে অবস্থানটা বা বন্টনটা মনে রাখতে হবে। কোথায় কোথায় দেখতে পাওয়া যায়, কালাহারি মরুভূমি, সাহারা মরুভূমি, টিউনেসিয়া, আলজেরিয়া, এই সমস্ত মরুভূমিতে কিন্তু এই উষ্ণ মরুবায়ম কিন্তু লক্ষ্য করা যায়। এখানকার বায়োমের কিছু কিছু বৈশিষ্ট্য মনে রাখতে হবে। কি কি বৈশিষ্ট্য এই বায়োমের মধ্যে আছে, থর মরুভূমি, এশিয়া মহাদেশে
ভারত এবং পাকিস্তানে কিন্তু অবস্থিত। থর মরুভূমি শুধুমাত্র ভারতে অবস্থিত নয়, থর মরুভূমি কিন্তু ভারত থেকে পাকিস্তানের কালাহারি এই সমস্ত মরুভূমিতে কিন্তু এইগুলো বিরাজমান। আটাকামা, দক্ষিণ আমেরিকার চিলি, পেরু, গ্রেট আর্জুলিয়ান মরুভূমি, অস্ট্রেলিয়ার মধ্য পশ্চিম ভাগ, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু তোমাদেরকে ভালোভাবে কিন্তু বাড়িতে একটু পড়াশোনা করতে হবে। বৈশিষ্ট্য কি? উষ্ণ মরুবায়মে আয়তন হচ্ছে 4.2 কোটি বর্গ কিমি। এখানকার গড় জীবভর মাত্র 0.7 কেজি। মানে যে সমস্ত এখানকার জীববৈচিত্র্যগুলো দেখা যায় তাদের ওজন মাত্র হচ্ছে 0.7 কেজি, মানে হচ্ছে প্রায় 750 এরকম কিছু, সামথিং কিছু হবে। তাপমাত্রা কি? গড় তাপমাত্রা হচ্ছে 35 থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড গ্রীষ্মকাল ও শীতকালে, 16 থেকে 28 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে উষ্ণতার পার্থক্য লক্ষ্য করা যায় কত? 25 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে এটাই তুমি ধরে নাও যে এখানকার উষ্ণতা বেশিরভাগ সময় তুমি যখনই যাবে, হয়তো শীতে শীতে যাও, গ্রীষ্মে যাও, বসন্তে যাও, একটাই তাপমাত্রা এখানে বিরাজমান, সেটা হচ্ছে 25 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা কিন্তু আর ওঠানামা করবে না, বাকিগুলো কিন্তু ওঠানামা করে। যেমন 35 থেকে 45 ডিগ্রি হয়তো কমা ওঠানামা করে, শীতকাল হয়তো কমে যায়, কিন্তু সারা বছরের যে উষ্ণতা থাকে সেটা হচ্ছে 25 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। বৃষ্টিপাত সারা বছর সেরকম বৃষ্টিপাত হয় না বললেই চলে, কারণ মরুভূমি অঞ্চলে গড় বৃষ্টিপাত অনেক কম, 5.25 সেন্টিমিটার। মরু অঞ্চলে বিভিন্ন নামে উষ্ণ স্থানীয় বায়ু দিনের বেলায় প্রভাবিত হয়। তাহলে পরীক্ষায় প্রশ্ন হতে পারে যে মরুভূমিতে বিভিন্ন নামে যে সমস্ত স্থানীয় বায়ু দিনের বেলায় প্রভাবিত হয় সেই বায়ু প্রবাহগুলোর নাম কি? তখন মনে রাখতে হবে ইজিটে খামসিন, এই খামসিনটা পরীক্ষায় পড়ে। লিবিয়া, লিবিয়াটা মনে রাখবে। ঘিবলি, এটা মনে রাখার দরকার নেই। তার মধ্যে তিনটে মনে রাখবে, একটা হচ্ছে ইজিটে, খামসিন আর লিবিয়া। এগুলো কি? এগুলো যদি বলে তখন তোমরা বলবে যে মরু অঞ্চলে স্থানীয় বায়ু দিনের বেলায় যখন প্রভাবিত হয় তখন সেইগুলো কিন্তু এই নাম অনুসারে কিন্তু প্রভাবিত হয়। যাযাবর বৃত্তি, মরুভূমি অঞ্চলে সেরকম উপজাতি গোষ্ঠী লক্ষ্য করা যায়, বুঝতে পারছি আমরা। সৌদি আরব, সৌদি আরবে যে যাযাবর দেখা যায় তার নাম হচ্ছে বেদুইন, মনে রাখবে। কালাহারিতে বুশম্যান। থর মরুভূমিতে যে যাযাবর গুলো বসবাস করে তাদের নাম হচ্ছে বাইকা বা বাঞ্জারা। লিবিয়ায় বারবার, আলজিবিয়ায় তুরস্কের, গেট অস্ট্রেলিয়ায় মরুভূমির বিন্দুবু, এইগুলো কিন্তু মনে রাখবে। যাযাবর ভিত্তি থেকেও কিন্তু পরীক্ষায় অনেক প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। এখানকার খনিজ পদার্থ কি কি পাওয়া যায়? তেল পাওয়া যায়, তামা পাওয়া যায়, নাইট্রেট, ইউরেনিয়াম, হিরে, এই মরুভূমি অঞ্চল বা তৈগা বায়মে কিন্তু অবস্থিত। নেক্সট যে বায়োমের কথা আমরা পড়বো সেটা হচ্ছে তৈগা বায়ম। একটু আগেই আমরা তৈগা বায়ম সম্পর্কে পড়লাম। এই তৈগা হচ্ছে ইউরেশিয়া স্থলবর্গীয় বনভূমিকে বলে তৈগা। স্যার, শর্টকাটে মনে রাখতে হবে যে ইউরেশিয়ার, হ্যাঁ বলো। হ্যাঁ বলছিলাম স্যার, এখানে যে বায়ুর নামগুলো বললেন, ইজিপ্টি, হামসিন, লিবিয়া, যে ঘিবলি, যে নামগুলো বললেন, হ্যাঁ হ্যাঁ স্যার বলছিলাম যে এগুলো মরুভূমির মানে দিনের বেলা তো মরুভূমিতে এই বায়ুগুলো বয়, সেই বায়ুর তো নাম এগুলো। হ্যাঁ, হ্যাঁ স্যার এই বলছি। যে, হ্যাঁ বলো বলো, শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ, হ্যাঁ স্যার, মানে এগুলো বায়ুর নাম স্যার। লুটাকেও তো গরম বায়ু বা মরুভূমি বায়ু বলা না, হয়, মানে লুটা আলাদা। লুটা, দেখো লুটা, লুটা মরুভূমি অঞ্চলে, মানে যখন লুটা ববে না তখন কিন্তু ওটা উষ্ণ বায়ুর মধ্যে কিন্তু ধরা হবে না। আমি বলতে চাইছি যে উষ্ণ বায়ু, উষ্ণ বায়ুগুলোর মধ্যে অন্যতম হলো লুটা। তো আমাদের অঞ্চলেও তো প্রভাবিত হয়, কিন্তু মরুভূমি অঞ্চলে তোমার কিন্তু এই লুয়ের অপশনটা কিন্তু থাকবে না। তখন ওটা স্যার থাকবে যে স্থানীয় বায়ু প্রবাহের মধ্যে উষ্ণ বায়ু কোনটি, তখন হবে লু। কিন্তু আমি তোমাদেরকে কি পড়ালাম? আমি তোমাদেরকে পড়ালাম যে মরু অঞ্চলে, যখন মরু অঞ্চলের কথাটা যখন পরীক্ষাতে অ্যাড থাকবে তখন তোমার কিন্তু এই উষ্ণ বায়ুগুলোকে কিন্তু মনে রাখতে হবে। খামসিন, ইজিপ্ট, লিবিয়া, এইগুলো কিন্তু মনে রাখতে হবে। বুঝতে পারলে?
আচ্ছা, ঠিক আছে স্যার। স্যার যদি হাড় স্থানীয় মাটান একটা হয় না, হ্যাঁ বলো। ওই হাড় মাটান বলে একটা ওই কি বলে গরম বায়ু প্রবাহিত হয়? না, হাড়মাটানটা উষ্ণবায়ু, কিন্তু অতিরিক্ত উষ্ণবায়ু নয়। হাড়মাটানটা কি হয় আমি বলি একটু শর্টকাটে। হাড়মাটানটা যখন স্থানীয় বায়ুর প্রভাবে, যখন ভূপৃষ্ঠে অত্যাধিক উষ্ণতার ফলে যখন বায়ুটা উত্তর থেকে যখন পশ্চিম দিকে প্রভাবিত হয়, এক সময় কি হয়, বায়ুটা শীতল সংস্পর্শে এসে ভূপৃষ্ঠে রাত্রিবেলায় ঠান্ডা প্রকৃতি হয়ে যায়। কিন্তু এই বায়ুগুলো কিন্তু কখনোই ঠান্ডা প্রকৃতি হবে না। মরুভূমিতে যখন ঠান্ডা প্রকৃতির বায়ু যখন ববে, তখন কিন্তু না থাকবে কাসিন, না থাকবে লিবিয়া, না থাকবে ঘিবলি, এগুলো কিন্তু থাকবে না। বোঝা গেল কি বললাম? এইগুলো কিন্তু অত্যাধিক উষ্ণ বায়ু প্রবাহ। পরীক্ষা তো তোমাদের দিয়ে দেবে, মরুভূমি অঞ্চলে বায়ু প্রবাহের নাম কি, উষ্ণ বায়ু প্রবাহের নাম কি, এগুলো তোমাদের পরীক্ষা দিয়ে দেবে, এগুলোর জন্য ভাবতে হবে না। বুঝতে পারলে? তৈগা বললাম যে তৈগা বায়ুমের উত্তর গোলার্ধটা মনে রাখবে যে 50 ডিগ্রি থেকে 70 ডিগ্রি উত্তর অক্ষাংশ। রাশিয়ায় তৈগা কথার অর্থ বসন্তকালীন বনভূমি বা বরফ ঢাকা অঞ্চলে বনভূমি। এই লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাশিয়ায় তৈগা কথার অর্থ কি? বসন্তকালীন বনভূমি বা বরফ ঢাকা অঞ্চলের বনভূমি। বন্টন, কোথায় কোথায় তৈগা বায়ম দেখা যায়? সুইডেন, নিউজিল্যান্ড, প্রশান্ত মহাসাগরের উপকূল থেকে উত্তর আমেরিকা, এই সমস্ত এলাকায় কিন্তু এই তৈগা বায়ম কিন্তু দেখা যায়। বুঝা গেল? বৈশিষ্ট্য দেখো, বৈশিষ্ট্য হচ্ছে এই তৈগা বায়মের বৈশিষ্ট্যগুলি হচ্ছে যে গ্রীষ্মকালীন উষ্ণতা 10 থেকে 60 ডিগ্রি, 10 থেকে 16 ডিগ্রি সেন্টিগ্রেড, শীতকালে -40 থেকে -60 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়। শীত ও গ্রীষ্মের তাপমাত্রা পার্থক্য অত্যন্ত বেশি, এবং গ্রীষ্মের বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি। এখানে বৃষ্টিপাত বলতে গেলে কত হয়? 25 থেকে 50 সেন্টিমিটার। বুঝতে পারলে? এবার যেটা আমরা পড়ব সেটা হচ্ছে তুন্দ্রা বায়ম। তুন্দ্রা বায়মের মধ্যে যে তৈগা আমরা দেখলাম, কিছু কিছু উদ্ভিদও কিন্তু আমরা দেখতে পাই, যেমন হচ্ছে পাইন, ফার, স্ক্রু, বার্চ, উইলো, আন্ডার, লঞ্চ প্রভৃতি কিন্তু এগুলো দেখা যায়। বসন্তকাল এলে বরফ গলা শুরু হয় এবং চারিদিক যখন সবুজ হয়ে ওঠে, এবং আবার ধূসর থেকে কিন্তু সবুজ হয়ে ওঠার প্রবণতাকে আমরা পাক বসন্ত বা ফিভার নাল কিন্তু আমরা বলে থাকি। এটা কিন্তু সবগুলো কিন্তু এই তৈগা বায়মের মধ্যে কিন্তু অন্তর্গত। প্রাণী কি কি দেখতে পাওয়া যায়? শ্বেত ভল্লুক, কাঠবিড়ালি, ইঁদুর, এই সমস্ত মাটির গর্ভে তারা বসবাস করে। দেখবে একমাত্র দেখবে আমরা দেখতে পাই না যে সাইবেরিয়ায় শ্বেত ভল্লুক, এরা বরফের মধ্যে থেকেও কিন্তু এরা বেঁচে থাকে। কিন্তু কিছু কিছু প্রাণী যেমন শীতকাল এলে গর্তে কিন্তু তারা গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, যেমন কি মেঠো ইঁদুর, তারপর হচ্ছে কাঠবিড়ালি, এরা কিন্তু মাটির গর্ভে কিন্তু বসবাস করে। শীতের প্রাণন্তে গর্তের মধ্যে ঢুকে পড়ে সরীসৃপ প্রাণীরা শীত ঘুমে আচ্ছন্ন থাকে। এইরূপ অবস্থান ইংরাজিতে প্রতিশোধক আমরা বলি হাইবারনেশন। তাহলে হাইবারনেশন কি? এখান থেকে এই পর্যন্ত কিন্তু। ওকে, নেক্সট তৈগা বায়মের পরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে তুন্দ্রা বায়ম। তুন্দ্রা বায়মের অক্ষাংশের বিস্তারটা মনে রাখবে যে উত্তর থেকে দক্ষিণ গোলার্ধে জমাট বাঁধা 66.1/2 ডিগ্রি থেকে 70 ডিগ্রি উত্তর দক্ষিণ। এটা ভালোভাবে মনে রাখবে। বৈশিষ্ট্য কি? তুন্দ্রা বায়মে 40 লক্ষ বর্গ কিমি পর্যন্ত বিস্তৃত, আর জীবভরের ওজন হচ্ছে 0.6 কেজি। উষ্ণতা কি? এখানকার উষ্ণতা হচ্ছে গ্রীষ্মকালের তাপমাত্রা 10 ডিগ্রি সেন্টিগ্রেড, আর শীতকালের এই উষ্ণতা অনেকটা
হিমাঙ্কের নিচে নেমে যায়। হিমাঙ্কের নিচে বলতে বোঝাচ্ছি -40°C। আমরা তো জানি যে 5 ডিগ্রি তাপমাত্রা হলে আমরা সেখানে আর বেঁচে থাকতে পারবো না। 0 ডিগ্রিটা তো বাদই দিলাম। -40° মানে কি তোমরা বুঝে নাও সে এলাকাটা কেমন ধরনের বরফে আচ্ছন্ন থাকবে। তো এই -40° যখন হয়ে যাবে তখন কিন্তু শীতকালের উষ্ণতাটা হিমাঙ্কে মানে তার নিচেও কিন্তু নেমে যাবে। অর্থাৎ বছরের 9 মাস উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে। তাহলে এই তুন্দ্রা বায়োমটা কিন্তু ভেরি ভেরি কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট, তুষারপাত। এখানে কি কি তুষারপাতের ক্ষেত্রে দেখা যায় যে বছরে 25 সেমি একই রকম বৃষ্টিপাত হয়, তারপর যখন দীর্ঘস্থায়ী এবং প্রবল তুষারপাত যখন এই অঞ্চল জলবায়ুর প্রধান কিন্তু নিয়ন্ত্রকের মধ্যে যখন পড়ে এবং শীতকালে প্রবল তুষার ঝড় প্রবাহিত হয়, সেটাকে আমরা বলি পারগা। তাহলে পারগা কাকে বলে মনে রাখবে যে শীতকালে যখন তুন্দ্রা বায়োমে অতিরিক্ত দীর্ঘস্থায়ী যখন প্রবল ঝড় যখন প্রবাহিত হয় তখন তাকে আমরা বলি পারগা। স্বাভাবিক উদ্ভিদ। স্বাভাবিক উদ্ভিদ কি কি দেখতে পাওয়া যায়? ঋতুর পার্থক্য অনুসারে তুন্দ্রা অঞ্চলে বিভিন্ন এলাকায় ভিন্ন ভিন্ন প্রাকৃতিক উদ্ভিদ জন্মায়। গ্রীষ্মকালে উষ্ণ এলাকাতে উইলো, জুনিপার, পাঁচ, অলডার প্রভৃতি। শীতকালে শীতল অঞ্চলে শৈবাল, মস, ছোট ছোট ঘাস ছাড়া অন্যান্য উদ্ভিদ কিন্তু জন্মায়। কি কি প্রাণী দেখতে পাওয়া যায়? মেরু ভল্লুক, লোমস কুকুর, এগুলো মনে রাখবে। সিন্ধুর, কালো রঙের শ্যাবল, সিল মাছ, সিন্ধু ঘটক, আন্টার্কটিকার পেঙ্গুইন, এই সমস্ত বসবাস প্রাণীগুলোর মধ্যে অন্যতম। কায়াক। কায়াকটা কিন্তু পরীক্ষায় খুব পড়ে, দেখে থাকি আমি। কায়াক কি? উত্তর আমেরিকায় তুন্দ্রা অঞ্চলে বসবাসকারী এক্সিমোরা। এক্সিমো কাদের বলে? উত্তর আমেরিকায় তুন্দ্রা অঞ্চলে বসবাসকারী জীবগোষ্ঠী। এরা কি করে? সমুদ্র থেকে তিমি, সিল মাছ, সিন্ধু ঘটক, এরা কি করে? এদের চামড়াকে দিয়ে বরফের উপর একটা বাসা বাঁধে বা যেটাকে আমরা বলি তাঁবু। এই তাঁবুটাকে ওরা ওদের ভাষায় বলে ইগলু। তাহলে কায়াক হচ্ছে এক ধরনের কি ইগলু জাতীয় যাযাবর গোষ্ঠী। গ্রীষ্মকালে এরা চামড়া তাঁবুতে বসবাস করে, সেইগুলোকে বলি আমরা টিউপিল। তাহলে এই পয়েন্টটা কিন্তু প্রত্যেকে কিন্তু মনে রাখবে, কায়াক কি, ইগলু কি, আর টিউপিল আর টিউলিপ কি। হলো ক্লিয়ার? যেটুকু পড়লাম তার মধ্যে থেকে। স্যার ইগলুটা তো বরফের তৈরি ঘর, তো ওটা কায়াকটা কি? কায়াকটা হচ্ছে ওই যে উত্তর আমেরিকায় তুন্দ্রা অঞ্চলে বসবাসকারী এস্কিমোরা যখন সমুদ্র থেকে তিমি, সিল মাছ, সিন্ধু ঘটক এইগুলোকে যখন কি করছে, এদের চামড়াকে যখন এরা একটা বরফের মধ্যে বসবাসের মধ্যে একটা জায়গা তৈরি করছে। কায়াক হচ্ছে একটা গোষ্ঠী। এক কথাই মনে রাখবে, কায়াক হচ্ছে এক ধরনের গোষ্ঠী। এরা এক ধরনের গোষ্ঠী। এরা কি করছে? ওই যে তুন্দ্রা অঞ্চলে এস্কিমোরা সমুদ্র থেকে তিমি, সিল মাছ, সিন্ধু ঘটক এগুলোকে চামড়া থেকে বরফ তৈরি করে বসবাস করছে। তখন সেই বরফ তৈরির উপরে বসবাসকারী সেই পামুটাকে বলছে ইগলু। আর কায়াক হচ্ছে একটা যাযাবর গোষ্ঠী, যেটাকে এক্সিমোরা বা এক্সিমো বলেও কিন্তু আমরা সেগুলোকে চিনে থাকি। বুঝতে পেরেছো? মানে বরফের ঘরটা হচ্ছে ইগলু, আর যে মানে কি বলবো প্রজাতি, মানে যারা তৈরি করছে, প্রজাতি যারা তৈরি করছে বা কায়াক। যারা প্রজাতি, তাদেরকে আমরা বলছি কায়াক। ঠিক আছে? হ্যাঁ স্যার। এবার দেখো, সেই অরণ্যর মধ্যে 6টা অরণ্য বা 6টা বায়োম আমরা পড়লাম। এই যে এবার 6টার পর থেকে দেখো 12টা কিন্তু আছে, আমি তোমাদেরকে প্রথমেই বলেছি। তারপর থেকে এখানে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ক্রান্তীয় আর্দ্র চিরহরিৎ অরণ্য। অবস্থান কোথায়? আন্দামান নিকোবর।
কর্ণাটক, গাঙ্গেয় সমভূমি, আসাম, তার মানে এটা ভারতের মধ্যেই পড়ছে। জলবায়ুটা কত? 150 থেকে 250 বৃষ্টিপাত, উষ্ণতা 27°C, তারও বেশি। কি কি উদ্ভিদ? শিশু, মেহগিনি, আয়রনউড। নেক্সট, ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য। এদের অবস্থান হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি, পশ্চিম পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, এই সমস্ত এলাকায় কিন্তু এই ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য কিন্তু দেখা যায়। জলবায়ু কত? 100 থেকে 200 সেমি বৃষ্টিপাত। কি কি উদ্ভিদ জন্মায়? শাল, সেগুন, শিমুল, আম, জাম। ক্রান্তীয় শুষ্ক বা চিরহরিৎ বা পর্ণমোচী অরণ্য কোথায় কোথায় দেখতে পাওয়া যায়? পাঞ্জাবে দেখতে পাওয়া যায়, উত্তরপ্রদেশে দেখতে পাওয়া যায়, উড়িষ্যায় দেখতে পাওয়া যায়। কি কি ধরনের জলবায়ু এখানে দেখা যায় বা বৃষ্টিপাতের পরিমাণটা কত? 70 থেকে 100 সেমি বৃষ্টিপাত। মনে রাখবে। কি কি ধরনের উদ্ভিদ জন্মায়? শিশু, গর্জন, আমলকি, কুসুম, চন্দন, এই ধরনের উদ্ভিদ কিন্তু দেখা যায়। নেক্সট, ক্রান্তীয় কন্টকযুক্ত, যেটাকে আমরা বলছি ক্রান্তীয় মেরু উদ্ভিদ। তাহলে এই ক্রান্তীয় মেরু উদ্ভিদগুলির মধ্যে প্রধান হচ্ছে দক্ষিণ পাঞ্জাব, রাজস্থান ও গুজরাটের অংশবিশেষ। জলবায়ু কি? 20 থেকে 100 সেমি বৃষ্টিপাত। কি কি ধরনের উদ্ভিদ জন্মায়? ক্যাকটাস, ফণিমনসা, বাবলা, খেওর, এই ধরনের কিন্তু জন্মায়। তাহলে আমরা কটা পড়লাম আগে? 6টা। এটা হচ্ছে 7টা, এটা হচ্ছে 8টা, এটা হচ্ছে 9টা, এটা হচ্ছে 10টা, আর দুটো আছে, দুটো তাহলে আমরা পড়ে নিই। হ্যাঁ, পার্বত্য অরণ্য। পার্বত্য অরণ্যের মধ্যে কোন কোন জায়গায় মধ্যে সেই পার্বত্য অরণ্য আমরা লক্ষ্য করছি? এগুলো কিন্তু সবগুলো কিন্তু ভারতে, ঠিক আছে? মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, আসাম, উত্তরাখণ্ড, লাদাখ, কাশ্মীর, এগুলো হচ্ছে পার্বত্য অরণ্যের মধ্যে অন্তর্গত। এখানকার জলবায়ু কেমন? গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় এবং শীতকাল শুষ্ক থাকে এবং কম উষ্ণতা হয়। এইগুলোর মধ্যে কি কি বন্টন আমরা দেখতে পাবো? চিরহরিৎ বনভূমি দেখতে পাবো এই সমস্ত জায়গাগুলোর মধ্যে। 1000 মিটার উচ্চতায় শিশু, গর্জন, চাপলাস, মেহগনি ধরনের গাছ জন্মায়। মনে রাখবে কিন্তু। পর্ণমোচী বনভূমি বলতে কি বুঝি? পূর্ব হিমালয়ে আর পশ্চিম হিমালয়। আমরা হিমালয়ের চ্যাপ্টারটা এখনো পড়িনি, তো আমরা নেক্সট টপিকে আমরা পড়বো। তাহলে তোমাদের এই পূর্ব হিমালয়, পশ্চিম হিমালয় জায়গাগুলো আরো কনসেপ্টটা ক্লিয়ার হবে। তো পূর্ব হিমালয় বিস্তার হচ্ছে 1000 থেকে 2500 মিটার। পশ্চিম হিমালয় হচ্ছে 500 থেকে 2000 মিটার উচ্চতায় পপলার, ম্যাপল, ওক, বাচ, ওয়ালনাট, এই ধরনের কিন্তু গাছ জন্মায়। সরলবর্গীয় বনভূমি। সরলবর্গীয় বনভূমি একই পূর্ব হিমালয়ে 25 থেকে 400 মিটার উচ্চতায়, পশ্চিম হিমালয়ে 2000 থেকে 3200 মিটার উচ্চতায় পাইন, ফার, স্প্রুস, এলম, উইলো, এই ধরনের কিন্তু বনভূমি কিন্তু দেখা যায়। নেক্সট, যেটা পরীক্ষায় সব থেকে বেশি পড়ে, আলপীয় উদ্ভিদ। আলপীয় উদ্ভিদটা কি? আলপীয় উদ্ভিদটা হচ্ছে হিমালয়ের উচ্চ অক্ষাংশে 3-4 মাস যখন বরফ ঢাকা থাকে, অর্থাৎ এমন এমন অঞ্চল আছে বা এমন এমন এলাকা আছে, সে সমস্ত এলাকায় দেখবে 6 মাস কিংবা 3 মাস বরফে ঢাকা থাকে। তখন ওই বরফ ঢাকা অবস্থায় সেই সমস্ত অঞ্চলে যে যে ধরনের উদ্ভিদগুলো জন্মায়, সেই উদ্ভিদগুলো হচ্ছে বডোডেনড্রন, জুনিপার, নাক্স ভূমিকা, ঘাস, শৈবাল, ফার্ন, এই সমস্ত উদ্ভিদগুলোকে আমরা বলছি আলপীয় উদ্ভিদ। আলপীয় উদ্ভিদ, পর্ণমোচী উদ্ভিদ, স্থলবর্গীয় বনভূমি, চিরহরিৎ বনভূমি, মানে এই টপিকটা পুরোটাই কিন্তু ইম্পর্টেন্ট, খাতাতে নোট ডাউন করে নেবে সবাই, ঠিক আছে? 12 নম্বর, যেটা জীববৈচিত্র্য বা মেগা জীববৈচিত্র্য অঞ্চলের মধ্যে আমরা পড়বো, তার মধ্যে ওখানে পড়েছিলাম ভারত কিন্তু অন্যতম। তাহলে ভারতের মধ্যে কোন কোন জীববৈচিত্র্যগুলো অঞ্চল বিরাজমান নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। ভারতের মধ্যে এই পার্বত্য অরণ্যটা গুরুত্বপূর্ণ। তারপর এই ম্যানগ্রোভ অরণ্যটাও গুরুত্বপূর্ণ, যেহেতু ম্যানগ্রোভ অরণ্য আমরা ভারতের মধ্যে দেখতে পাই গঙ্গা ও মহানদী গোদাবরী এলাকায়, কৃষ্ণা, কাবেরী ও বদ্বীপ, এইটা মনে রাখবে। সূক্ষ্ম পলিমাটি সঞ্চয়
ও লবণাক্ত জলের প্রভাব দেখতে পাওয়া যায় এখানে, এবং দুবার কিন্তু জোয়ার ভাটা কিন্তু হয়ে থাকে। কি কি ধরনের গাছ এই ম্যানগ্রোভ অরণ্যে আমরা দেখতে পাই? সুন্দরী, গরান, গেওয়া, হেতাল, হোগলা, গোলপাতা, এই ধরনের কিন্তু আমরা এই ধরনের গাছ কিন্তু এই ম্যানগ্রোভ অরণ্যে কিন্তু দেখতে পাই। এখানকার বন্টন কি? এই উদ্ভিদের শ্বাসমূল দেখতে পাই। আমরা জানি যে ম্যানগ্রোভ উদ্ভিদের শ্বাসমূল কেন থাকে? কারণ অতিরিক্ত অক্সিজেনের জন্য তাদের মূল কি হয়, লবণাক্ত মৃত্তিকায় উপরের দিকে উঠে যায়। এই উপরের দিকে উঠে যাওয়াকে আমরা বলি শ্বাসমূল। তাহলে শ্বাসমূল দেখা যায় কোন কোন উদ্ভিদে? হেতাল, গোলপাতা। ঠেসমূল দেখা যায়, জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় এই ম্যানগ্রোভ উদ্ভিদে কিন্তু। ওকে, তাহলে 12টা আমরা মেগা জীববৈচিত্র্য অঞ্চল, তাদের বৈশিষ্ট্য, তাদের বন্টন আমরা কিন্তু কমপ্লিট করে নিলাম। বলো, এটুকু স্যার পড়ানোর মধ্যে যদি কাউরি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারো। স্যার হ্যাঁ বলো। বলছিলাম স্যার, জরায়ুজ অঙ্কুরোদ্গমটা কি? জরায়ুজ অঙ্কুরোদ্গম ওই যে বললাম। জরায়ুজ মানে কি? জরায়ুজ কথাটি মানে হচ্ছে যে তাদের অঙ্কুরোদ্গম গুলো মূল থেকে জন্মায়। আমাদের যেমন গাছপালা গুলো কি থেকে হয়? বীজ থেকে। বীজ থেকে হয় তো। সেরকম জরায়ুজ অঙ্কুরোদ্গম তুমি দেখে থাকবে ভালোভাবে, বট গাছ দেখবে, বট গাছের উপরে দেখবে কোন একটা গাছ দেখবে হয়ে গেল। কি দেখেছো এরকম ভাবে? ভালোভাবে লক্ষ্য করেছো? তাল গাছের উপরে দেখবে বট গাছ, আবার বট গাছের মধ্যে দেখবে একটা অন্য একটা গাছ দেখবে হয়ে গেল। অর্থাৎ জরায়ুজ বলতে বোঝাচ্ছে যে এক একটা গাছের ওপর আর একটা গাছের জন্ম দেওয়া। সেটা মূলেও হতে পারে, সেটা উদ্ভিদের কাণ্ড হতে পারে, সেটা উদ্ভিদের মধ্যে হতে পারে। অর্থাৎ বিভিন্ন জায়গায় যখন সেই অঙ্কুরোদ্গম গুলো হয়ে থাকে, এই অঙ্কুরোদ্গম গুলো বেশিরভাগ কিন্তু হয় একমাত্র ম্যানগ্রোভ উদ্ভিদে। ম্যানগ্রোভ উদ্ভিদে দেখবে মূলগুলো, যেটাকে আমরা বলি শ্বাসমূল। শ্বাসমূল দেখেছো নিশ্চয়ই, দেখবে ওই বাঁশের যেমন কড়াগুলো ওঠে, সেই কড়াগুলোর মতো দেখবে এক একটা জায়গাতে উঠে পড়ছে। কেন? অতিরিক্ত অক্সিজেন নেওয়ার জন্য। কারণ মরুভূমি অঞ্চলে তো অক্সিজেনের অভাব খুব কম, কারণ এখানে অতিরিক্ত লবণ থাকার জন্য গাছগুলো সারা বছর জলে আচ্ছন্ন থাকে। সারা তো জল, গাছের গোড়াতে তো জল, তাহলে গাছের গোড়াতে যদি জল হয় তাহলে গাছটা বেরোবো কি করে? তাদেরকে কি করতে হয়? অক্সিজেন পাওয়ার জন্য তাদেরকে শ্বাসমূল, ঠেসমূল, জরায়ুজ অঙ্কুরোদ্গম গুলির মাধ্যমে তাদের কিন্তু সেগুলো অবস্থান নিতে হয়। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। আর স্যার বলছিলাম যে ম্যানগ্রোভ অরণ্য তো আগেও একটা ভাগ পড়লাম এরই, আবার এইটা তো একই ম্যানগ্রোভ অরণ্য এটা মানে ম্যানগ্রোভ অরণ্যটা বিচে আগে যেটা আমরা পড়লাম, আগে যেটা আমরা পড়েছি সেটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য কোথায়? ইউরোপ ছাড়া বাকি সব মহাদেশে। আমরা 118টি মহাদেশের মধ্যে শুধুমাত্র ইউরোপ ছাড়া সেই ম্যানগ্রোভ অরণ্যটা পড়েছি, কিন্তু ভারতে তো আমরা পড়িনি। পড়েছি? ভারতের মধ্যে ওই যে বললাম যে 12টা জীববৈচিত্র্য অঞ্চলগুলির মধ্যে ভারত একটা অন্যতম, সেরকম ভারতের মধ্যে ম্যানগ্রোভ অরণ্যটা হচ্ছে এই ম্যানগ্রোভ অরণ্য। এটা স্পেশাল ভাবে আমরা পড়লাম। ঠিক আছে স্যার। আর কাউরি কোনো প্রশ্ন আছে? স্যার বলছিলাম ওই যে আলপিয় উদ্ভিদ আছে না, ওখানে বিভিন্ন গাছগুলো আছে না, ওই বডোডেনড্রন নয়, সেটা রডোডেনড্রন তো জানতাম, ওটা কি রডোডেনড্রন হতে পারে, এক? মিস্টেক আছে হয়তো, আমি সেটা হয়তো মিস্টেক করেছি, এটা রডোডেনড্রন করে নাও। বডোডেনড্রনও থাকে এমন এমন বই আছে, আবার কোনো কোনো বইয়ে রডোডেনড্রনও আছে। দুটোই মানে মিনিং বলতে গেলে সে সেম। ওটা অসুবিধা হবে না পরীক্ষার ক্ষেত্রে, ওটা বুঝতে পারবে। বুঝে গিয়েছে? হ্যাঁ স্যার, মানে ওই দুটো একই? একই একই। হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছি আপনি যে ওই জরায়ুজ অঙ্কুরোদ্গমটা বললেন, হ্যাঁ ওটা তো অ্যাকচুয়াল হয় মনে হয় যেগুলো ম্যানগ্রোভ অরণ্য হয় সেগুলো
লবণাক্ত মাটি হওয়ার জন্য, যাতে মাটিতে বীজগুলো পড়ে গাছ অঙ্কুরোদ্গম হতে না পারে, তার জন্য গাছগুলো বীজ মানে ফলগুলো গাছে থাকা অবস্থাতেই বীজগুলো অঙ্কুরোদ্গম হয়ে ওখানেই গাছে হয়। হুম। না, আপনি যেটা বললেন না যে বট গাছ বা অন্য কোনো গাছে মানে অন্য উদ্ভিদ যখন জন্মে যায়, তখন সেটা তো আমরা পরগাছা উদ্ভিদ বলি বা পরগাছা পরাশ্রয়ী উদ্ভিদ বলি। হ্যাঁ, ওটা ওকে উদাহরণ হিসেবে ওটা বোঝালাম। না স্যার, উদাহরণ হিসেবে তো ওই গাছগুলো নেওয়াই যাবে না, কারণ অ্যাকচুয়াল জরায়ুজ অঙ্কুরোদ্গম হয় ম্যানগ্রোভ অরণ্যতে। ম্যানগ্রোভ ওকে, ছাড়া তো অন্য কোথাও জরায়ুজ হ্যাঁ, অঙ্কুরোদ্গম ওটা হয় না। তুমি তুমি যেটা বলেছো একদম কারেক্ট। কারণ ম্যানগ্রোভ অরণ্য ছাড়া তো যে অঙ্কুরোদ্গম অনুযায়ী দেখতে পাওয়া যায় না। যেটা ওকে বোঝালাম পরাশ্রয়ী বা আর্কিড জাতীয় উদ্ভিদ। পরাশ্রয়ী বা আর্কিড জাতীয় উদ্ভিদগুলোর মধ্যে কিন্তু জরায়ুজীয় অঙ্কুরোদ্গমকে ধরা যাবে না। ঠিক আছে, জরায়ুজীয় অঙ্কুরোদ্গম ওই যে যে কথাটা বললাম, যে সেই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রেই প্রযোজ্য। অর্থাৎ শ্বাসমূলের থেকেই তাদের উদ্ভিদটাকে উৎপত্তি লাভ করে। ঠিক আছে, এটাকে ক্লিয়ারলি ভাবে যদি আমরা ধরতে চাই, তো জরায়ুজ অঙ্কুরোদ্গম, আর্কিড বা পরাশ্রয়ী যে উদ্ভিদ, যে কথাটা হয়তো তুমি বললে, এগুলো একই টাইপের নয়, কিন্তু সমব্যাখ্যা অনুযায়ী যদি আমরা করতে চাই, তো কিছু ক্ষেত্রে আমরা এটাকে কিছু কনসিডার করতে পারি অন্যান্য টপিকের ক্ষেত্রে। তো তুমি যেটা বললে সেটাও কারেক্ট। আচ্ছা স্যার। হুম। না, বলবে, অসুবিধা থাকলে অবশ্যই বলবে, কারণ এটা বোঝানোর ক্ষেত্রে না। কারণ হয়তো ছবি হয়তো তোমাদেরকে এঁকে দেখাতে পারছি না, তো সেক্ষেত্রে হয়তো বোঝানোর ক্ষেত্রেই জিনিসটা বললাম। তুমি যেটা বলে জরায়ুজ অঙ্কুরোদ্গম একমাত্র ম্যানগ্রোভ উদ্ভিদেই দেখা যায়, ভালোভাবে দেখা যায় সেটা। ঠিক আছে, আমাদের এই সমস্ত উদ্ভিদে খুব সচরাচর আমরা দেখতে পাই না। একমাত্র কিছু পরাশ্রয়ী উদ্ভিদ, পরাশ্রয়ী উদ্ভিদ মনে হয় আমরা কোনগুলো বুঝি আমাদের এই এরিয়ার মধ্যে হয়? পরাশ্রয়ী ওই উদ্ভিদ মনে হয় স্বর্ণলতা কোনগুলো? যেগুলো বুঝি, স্বর্ণলতা হ্যাঁ, আছে। স্বর্ণলতা আছে, তারপর আর কি জাতীয় কিছু আছে, তারপর ধরো তাল গাছ আছে। হ্যাঁ, এই সমস্ত গাছগুলো দেখবে একটা গাছের থেকে আর একটা গাছের উৎপত্তি। তো এই গাছগুলো সচরাচর ভাবে দেখা যায় না আমাদের এরিয়ার মধ্যে। কিন্তু আমরা যদি জরায়ুজ অঙ্কুরোদ্গমটা যদি ভালোভাবে যদি লক্ষ্য করি অন্যান্য এলাকাতে, অর্থাৎ ম্যানগ্রোভ জাতীয় বনভূমিতে, তাহলে কিন্তু আমরা এই জিনিসটা ভালোভাবে লক্ষ্য করতে পারবো। তখন কিন্তু আমরা ওই আর্কিড বা পরাশ্রয়ী উদ্ভিদটাকে কিন্তু আমরা মেলাতে কিন্তু যাব না, তুমি যে কথাটা একটু আগেই বললে। ঠিক আছে, উদাহরণ হিসাবে তখন ওইটাকে আমি বোঝাতে চাইলাম। ওকে স্যার। আর কাউরি প্রশ্ন আছে? না স্যার। আর কাউরি প্রশ্ন নেই, তাহলে আমরা নেক্সট দিন বলতে গেলে রবিবার। তাহলে বৃহস্পতিবার থেকে পুজো শুরু হয়ে যাচ্ছে। তাহলে বৃহস্পতি, শুক্র, শনি, রবিবার দিন হয়তো তোমাদের ছুটি থাকবে। ঠিক আছে, ম্যাডাম হয়তো তোমাদেরকে জানাবে হয়তো গ্রুপে, রবিবার দিন ছুটি থাকবে। তো চেষ্টা করব রবিবারের দিনের ক্লাসটা যদি অন্য দিন নেওয়া হয় সেটা ম্যামের সাথে আলোচনা করে নেবো। দিয়ে আজকে যেটুকু যেটুকু পড়ালাম, নেক্সট দিন তোমরা পড়া করে আসবে, একটু পড়ে আসবে। ঠিক আছে, যেটুকু পড়ালাম। তার কারণ আজকে আমি এমসিকিউটা আলোচনা আর করছি না। কারণ আজকে এমসিকিউ আলোচনা করছি না কেন? কারণ অনেক লম্বা পড়ালাম তো আজকে অনেকটাই, হয়তো তোমাদেরকে প্রায় 12টা মেগা জীববৈচিত্র্য অঞ্চল সম্পর্কে পড়ালাম, উষ্ণতা, বৃষ্টিপাত, বন্টন। এইগুলো বাড়িতে একটুকু সবাই খাতাতে নোট ডাউন করে নেবে। নেক্সট দিন আমরা এই অরণ্য চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্ন আলোচনা করব, এবং আমরা মহাসাগরটাও এই টপিকের মধ্যে তখন আমরা শুরু করে দেবো। ঠিক আছে, স্যার, পরীক্ষা নেওয়া হবে বলছিল তো বৃহস্পতিবার দিন, তো কোনো কিছু পরীক্ষা, বলা হ্যাঁ, হলো? বৃহস্পতিবার দিন নেবো বলেছিলাম, কিন্তু বৃহস্পতিবার দিন মক টেস্টটা 10টা প্রশ্ন ছাড়া বাকি প্রশ্ন রেডি করতে পারিনি। তো তোমাদের মক টেস্টটা নিয়ে নেবো আমি আজকে রবিবার তো, তোমাদের সোম, মঙ্গল, বুধবারের মধ্যে একটা 30 মার্কসের মক টেস্ট দিয়ে দেবে। বুঝতে পারলে? 30 মানে মার্কসের মক মঙ্গলবার টেস্টটা তো? দিয়ে হ্যাঁ, বলো। মানে সেই মঙ্গলবার, মানে এর পরের মঙ্গলবার তো?
হ্যাঁ, এর পরের মঙ্গলবার, মানে এই মঙ্গলবার দিন কিন্তু আর কিছু নিচ্ছি না, কারণ এই মঙ্গলবার দিন মানে হয়তো আর কারোরই হয়তো সে সময় হয়তো হবে না। নেক্সট মঙ্গলবার দিন তোমাদের যেহেতু সানডেতে ক্লাস আছে, সানডে ক্লাস তো ছুটি আছে, পরের রবিবার তো ছুটি, তো মঙ্গলবার দিন তোমাদের মক টেস্টটা আমি ম্যামকে দিয়ে দেবো। তোমাদেরকে মক টেস্টটা ম্যাডাম দিয়ে দেবে। 30টা মক টেস্ট, 30টা প্রশ্ন থাকবে একদম পুরো টেট অনুযায়ী, যেরকম তোমাদের পরীক্ষায় প্রশ্ন পড়ে সেরকম টাইপের মক টেস্টটা তোমাদেরকে ম্যাডাম দিয়ে দেবেন পরের মঙ্গলবার। সেই মক টেস্টটার অ্যান্সার আমি নেক্সট রবিবার, মানে এই রবিবার তার পরের রবিবার তার পরের রবিবার, মানে পরের রবিবার দিন কিন্তু তোমাদের ছুটি থাকছে। যদি সেই ক্লাসটা অন্য ডেটে যদি নেওয়া সম্ভব হয় আমার, তাহলে হয়তো নিয়ে নিলাম। তোমাদের ডেতে থেকে কোনো ক্লাস থাকে, দিনে কোনো ক্লাস থাকে তোমাদের ইভিএস এ? না স্যার, সব ক্লাস রাতেই থাকে। রাতে থাকে, আমি তাহলে দিনের বেলাতে একবার নিয়ে নেবো। স্যার বললো যে অনলাইনে ক্লাসগুলো ওই 18 তারিখ পর্যন্ত ছুটি থাকবে। 18 তারিখ পর্যন্ত ছুটি থাকবে তো? হ্যাঁ আচ্ছা, স্যার। তাহলে 18 তারিখ যদি পর্যন্ত ছুটি থাকে, তাহলে আজকে কত তারিখ হয়ে গেল? আজকে হলো আপনার, তারিখ আজকে হলো 7 তারিখ, 6 তারিখ না 7 তারিখ? 6 তারিখ তো, হ্যাঁ আজকে 6 6 তারিখ। তারিখ। তাহলে 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, বেশ 18 তারিখের পরে আমি রবিবারের ক্লাসটা নিয়ে নেবো, ঠিক আছে? আর তোমরা মক টেস্টটা দিয়ে দেবে মঙ্গলবারের মধ্যে, মক টেস্টটা দিয়ে দেবো, না এই মঙ্গলবার নয়, নেক্সট মঙ্গলবার, ঠিক আছে তো? নেক্সট মঙ্গলবার দিন তোমরা মক টেস্টটা দিয়ে দেবে। মক টেস্টটা দিয়ে দেওয়ার পরে যার যার স্কোর হবে আমাদেরকে ক্লাসে আলোচনা করবো আমরা। 30টা প্রশ্নর অ্যান্সার তোমাদেরকে বলে দেবো যে কোন কোন অ্যান্সার গুলো হবে, কিংবা অ্যান্সার শিটও তোমাদেরকে দিয়ে দেবো সেই সময় ক্লাসে, তোমরা মিলিয়ে নেবে। এবার তোমরা কে কত অ্যান্সার করতে পেরেছো, কোন প্রশ্নটা তোমাদের অসুবিধা হয়েছে, তখন সেগুলো ক্লাসে আমরা ডিসকাশন করে নেবো, ঠিক আছে? তাহলে আজকে ক্লাসে কিছু অসুবিধা নেই কারোরই কোনো জায়গায়, যেটুকু পড়ালাম তার মধ্যে থেকে? না স্যার। বেশ, তাহলে আজকে এখানেই কমপ্লিট করলাম। পার্থ, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে। আর তোমাদের কিছু অসুবিধা আছে এরকম ইভিএস থেকে, যে কোনো টপিক হয়তো বুঝতে পারছো না, সিলেবাস বুঝতে পারছো না, এরকম কেউ আছে এরকম আমাদের গ্রুপের মধ্যে? হয়তো নতুন জয়েন করেছো, কেউ আছো? না স্যার। বেশ, তাহলে এখানেই আজকে কমপ্লিট করলাম। আমরা নেক্সট যেদিন আমাদের ক্লাস ডেট থাকবে সেদিন আমরা আবার ক্লাস স্টার্ট করব। ওকে, বেশ, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সবাইকে, গুড নাইট। গুড ঠিক নাইট আছে, স্যার। থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট স্যার। থ্যাংক ইউ। হ্যাঁ।